যাদের গরম, জীবনটাকে যারা তুড়ি দিয়ে উড়িয়ে দিতে ভালোবাসে, তারা চট করে ভূতকে বিশ্বাস করতে চায় না। ভূতটা যেন একটা রসিকতার ব্যাপার। চায়ের মজলিসে গরম পাঁপড়ের মতোই তা মুখরোচক, না হলেও ক্ষতি নেই, কিন্তু গরম গরম পেলে অতি সহজেই শান্ত মজলিসটা বেশ জমে ওঠে। এমনিভাবেই চারজন তরুণ বন্ধু ভূতের গল্পে একেবারে মশগুল হয়ে উঠল। বাইরের দিকে ওদের তাকাবার ফুরসত ছিল না, কেননা বাইরেটা ছিল বড্ড অন্ধকার। তাকালেও চট করে কিছু চোখে পড়ে না। অনেকক্ষণ ধরে একঘেয়ে সুরে যে বৃষ্টি পড়ছিল, তাতে যে কোনো মিয়নো গল্প দিব্যি জমে ওঠে। আর এ তো ছিল শান্ত মজলিসের সেরা অনুপান, ভুতুড়ে গল্প। কাজেই ছেলেরা নিজেদের মধ্যেই যেন মাকড়সার জাল বুনে একেবারে সমাধিস্থ হয়ে গিয়েছিল। এমন সময় হঠাৎ সেই ঘরে এসে ঢুকলো একটা লোক। তার সারা শরীর ঢেকে রয়েছে একটি বর্ষাতি, আর সেই বর্ষাতি থেকে ক্রমাগত জল ঝরে মাটিতে পড়ছে। চার বন্ধু অবাক হয়ে সেই দিকে তাকালো। তাদের মনে হলো যেন ভূতের গল্পেরই কোনো একটি চরিত্র বাইরের ওই সূচিভেদ্য অন্ধকার ভেদ করে তাদের সামনে আত্মপ্রকাশ করল। ওদের বিস্ময় অবশ্য সেখানেই কেটে যায়নি, কেননা আরো ভালো করে তাকিয়ে ওরা বুঝতে পারল যে আগন্তুক তাদের গ্রামের কেউ নয়, এ একেবারে খাঁটি সাহেব। তখন ওদের বিস্ময়ের আর পরিসীমা রইল না। সাহেবটি সরাসরি তাদের সামনে চলে এলো। তারপর ওদের দিকে চোখ রেখে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, এক্সকিউজ মি, এখানে হন্টেড হাউস কোথায় আছে? বন্ধুদের মধ্যে প্রথমে রমিনী কথার উত্তর দিল, বললে, এই তো ওই গ্রামের ভেতর মাইলখানেক পথ চলে গেলে একটা বিরাট জমিদার বাড়ি আছে, বহুদিনের পুরনো বাড়ি, কেউ এখন বসবাস করে না। তারই দোতলায় একটা কামরা আছে। কেন, সেখানে যেতে চান নাকি? শৈলেশ তার মুখের কথা কেড়ে নিয়ে ফোরন কাটল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই নির্জন ঘরে যদি এক রাত কাটাতে পারো তাহলে এই ভূতের ঠিকানা ঠিক পেয়ে যাবে সাহেব। এই কথা শুনে সাহেব বিচ্ছিরি গলায় কেমন যেন হেসে উঠল। তারপর সেই সাহেব ওদের দিকে একবার বাঁকা চোখে তাকিয়ে নিজের কোমরে গুঁজে রাখা রিভলভারটা খুলে নিয়ে ডান হাতের চেটোয় ঘন ঘন নাচাতে লাগল। সাহেবের ধরন দেখে চার বন্ধুর বড্ড অস্বস্তি বোধ করতে লাগল। কোত্থেকে এলো এই সাহেব? ওর নিয়তি কি ওকে এই জল ঝরা রাত্রে এই অজপাড়া গায়ে হাতছাড়ি দিয়ে ডেকে এনেছে নাকি? বুদ্ধ রসিকতা করে প্রশ্ন করল, সাহেব, সেই ভুতুড়ে বাড়িতে তুমি একাই যেতে পারবে, না লোক আর লণ্ঠন সঙ্গে জুটিয়ে দিতে হবে? সাহেব আরেকবার তার সে রহস্যময় হাসি হেসে উঠল। তারপর পকেট থেকে নিজের টর্চটা বের করে বাইরের মিশকালো আঁধারের উদ্দেশ্যে যেন আলোর বুলেট ছেড়ে দিল। সত্যি জোরদার টর্চ বলতে হবে। একটা গাছের মাথায় আলোটা গিয়ে পড়তে কয়েকটা বাদুড় ডানা ছটফট করে আকাশে উড়ে গেল। যেমন হঠাৎ করে সাহেব ঘরে ঢুকেছিল, ঠিক তেমনই রহস্যজনকভাবে বৃষ্টির ভেতর সে বেরিয়ে গেল। অনেক দূর পর্যন্ত তার সেই টর্চটাকে জ্বলতে আর নিভতে দেখা গেল। ঘরের ভেতর চারজন বন্ধু নির্বাক হয়ে বসে রইল। সাহেবকে পুরো জমিদার বাড়িতে পাঠানো ঠিক হলো কিনা সেই কথাই ওরা মনে মনে ভাবতে লাগলো। চার বন্ধুর বাড়ি ফেরার কোনো তাড়া ছিল না, কেননা তারা গরমের ছুটিতে দেশে ফিরে এসেছে। রাত যত গভীরই হোক, বাড়িতে ভাত ঢাকা থাকবে জানা কথা। ওরা কিন্তু আরো খানিকক্ষণ বসে থেকে সাহেবের জন্য অস্বস্তি বোধ করতে লাগলো। সত্যি ওই বিদেশি লোকটি যদি কোনো বিপদে পড়ে, তবে তো ওরা চারজনই নিমিত্তের ভাগী হয়ে পড়বে। বাইরের নিষ্কালো অন্ধকারের দিকে তাকিয়ে আর ঝিমঝিম বৃষ্টির কথা ভেবে ওদের মন সত্যি ব্যাকুল হয়ে উঠল। মানুষটাকে একটা খেয়ালের ঝোঁকে মরণের মুখে ঠেলে দেওয়া হলো না তো? চার বন্ধুরই বাইক ছিল। ওরা নিঃশব্দে চায়ের দোকানের পয়সা চুকিয়ে দিয়ে বাইরে বেরিয়ে এলো। তারপর রওনা হলো সে পুরো বাড়ির উদ্দেশ্যে। বহুকাল তারা ও অঞ্চলে যায়নি। সম্প্রতি কলেজ ছুটি হতে তারা দেশে এসেছে।
ওখানে পৌঁছে সবাই থমকে দাঁড়ালো। সেই পুরো বাড়ির সামনে এমন আগাছা আর কাঁটা গাছ গজিয়েছে যে ভেতরে ঢোকে কার সাধ্য। অনেকক্ষণ বৃথা চেষ্টা করে তারা জীর্ণপ্রায় বাড়িটাতে ঢোকবার আশা একেবারে ত্যাগ করল। ভূত ছাড়া সাপের ভয় তো আছে। এই অন্ধকার রাত্রেবেলা পুরো বাড়িতে ঢোকা মানে নিজের জীবনটাকে জমের হাতে স্বেচ্ছায় তুলে দেওয়া। তাদের আগে যে আর কেউ এই বাড়িতে ঢুকেছে এমন কোন চিহ্ন তারা খুঁজে পেল না। দূর থেকে সেই অপরিচিত সাহেবকে তারা ডাকাডাকি শুরু করল। সে শব্দ ভাঙা দেয়ালে প্রতিহত হয়ে ফিরে এলো। কোনো সাড়াই মিলল না। ভেতরে কেউ আছে? শুনতে পাচ্ছেন? হ্যালো, আমরা চায়ের দোকানে সেই 4 বন্ধু বাইরে অপেক্ষা করছি। হ্যালো, শুনতে পাচ্ছেন? শৈলেশ বলল, না, কাল ভোরে খবর নেওয়া ছাড়া তো আর কোন উপায় দেখতে পাচ্ছি না। জনার্দনের মাথায় একটা বুদ্ধি এলো। সে বলল, আমরা বড়জোর গ্রামের চৌকিদারটাকে খবরটা দিয়ে যেতে পারি। সে যদি রাত্রে বাড়িটার উপর একটু নজর রাখে। এই পরামর্শে সবাই বেশ খুশি হল। যাওয়ার পথে চৌকিদারের কাছে খবরটা পৌঁছে দিয়ে তারা যে যার বাড়ি চলে গেল। তখন বৃষ্টি একটু ধরেছে বটে, তবে পথের দুপাশে বড় বড় গাছ থেকে টুপটাপ করে জলের ফোঁটা ঝরে পড়ছে। রাত্রিরের খাওয়া দাওয়ার পাট চুকিয়ে 4 বন্ধু একটা বাড়িতে এসে মিলিত হল। সেটা শৈলেশদের বাড়ি। ওদের বৈঠকখানা ঘরটা খালি পড়ে থাকে। 4 বন্ধু ঠিক করলো সেই ঘরেই রাত্রিটা কাটিয়ে দেবে। কেন যেন ওদের মনের কোণে বৃশ্চিক দংশন হতে লাগলো যে সাহেবের যদি কোনো অনিষ্ট হয় তবে আইনের চোখে না হোক পরোক্ষভাবে ওরাই কিন্তু দায়ী থাকবে। জনার্দন মন্তব্য করল, এসো, আমরা একটা রাত জেগেই কাটাই। কি জানি যদি কোনো খারাপ খবর থাকে তবে চৌকিদার এসে আমাদের ডেকে তুলবেই। রাত জাগা ঠিক হল না। গল্প করতে করতে কখন যে ওরা ঘুমিয়ে পড়েছে সে কথা নিজেরাই জানতে পারেনি। আচমকা সকলের ঘুম ভেঙে গেল প্রায় শেষ রাত্রিরে চৌকিদারের হাঁক ডাকে। 4 বন্ধুর কথা মতো চৌকিদার ওই বাড়িটার ওপর নজর রাখছিল। তার শেষ টহলের সময় ওই বাড়ির ভেতর থেকে নাকি একটা বিচ্ছিরি খিলখিলে হাসি শুনে সে থমকে দাঁড়ায়। তারপর সে ক্রমাগত রাম রাম চিৎকার করতে থাকে। একা সে বাড়িতে ঢোকবার সাহস চৌকিদারের ছিল না, তাই সে কলেজের বাবুদের ডাকতে এসেছে। চৌকিদারের সঙ্গে ওরা গিয়ে যখন জমিদারের ভাঙা বাড়িতে হাজির হল তখন পূব আকাশটা প্রায় ফর্সা হয়ে এসেছে। চৌকিদার লাঠি দিয়ে আগাছা সরিয়ে ওদের পথ করে দিল। ওরা সবাই তার পিছন পিছন এগিয়ে চলল। মানুষের সাড়া পেয়ে একটা শেয়ালের বাচ্চা একবার মুখ বাড়িয়ে একেবারে দিয়ে ছুট। একতলা জায়গায় জায়গায় বেশ ভেঙে গেছে। দোতলায় উঠবার সিঁড়িটা খুঁজে নিয়ে ওরা যেই ওপরের দিকে রওনা হয়েছে অমনি একদল চামচিকে সবাইকার মাথার ওপর চক্কর দিয়ে ঘুরতে লাগলো। কিন্তু ওরা সেসব কিছুই ভ্রুক্ষেপ করল না। হাজির হলো গিয়ে সোজা দোতলার বিরাট বারান্দায়। সামনের একটা ঘর থেকে কেমন যেন গো গো শব্দ শোনা যাচ্ছে। দরজাটা ধাক্কা মেরে খুলে ফেলে সবাই একসঙ্গে ঢুকে পড়ল সেই ঘরে। কি আশ্চর্য ব্যাপার! হ্যাঁ, সেই সাহেবটাই তো। লোকটা জেদ আছে বলতে হবে। এই ভাঙা জঞ্জালে ভর্তি জনমানবহীন বাড়িতে ঢুকতে ওর এতটুকু ভয় করেনি। কিন্তু সাহেবটা যে অজ্ঞান হয়ে পড়ে আছে আর তারই মুখ থেকে ওই রকম একটা গো গো শব্দ বেরোচ্ছে। শৈলেশ বলল, কি আশ্চর্য, টর্চটা জেলে সাহেব জন্য কি লিখছিল? বুদ্ধু নিচু হয়ে বসে পড়ে মন্তব্য করল, হ্যাঁ, ডায়েরি দেখছি যে। আরে, এই অন্ধকারে সাহেব ডায়েরি লিখছিল। জনার্দন বলল, তাজ্জব ব্যাপার, ডায়েরিটা তাহলে পড়ে দেখতে হয়। 12:15 অনেক কষ্টে উপরে উঠে এসেছে। ভয়ের কিচ্ছু নেই। শেয়াল আর চামচিকে রাস্তা না হয়েছে বাড়িটা। প্রতিজ্ঞা করেছি রাতটা এই ঘরেই কাটাবো। বর্ষাতিটা খুলে ভালো করে মেঝেতে পেতে দিলাম। বেশ শীত করছে যেন। ঘরের দরজাগুলো এবং জানলাগুলো বন্ধ করে দিলাম।
লাইটটা জ্বালানোই থাকলো। 1:20 হয়তো একটু ঘুমিয়ে এসেছিল। হঠাৎ কিসের শব্দে চোখ মেলে তাকালাম। কি আশ্চর্য, ঘরের জানলাগুলো দরম দরম করে খুলে যাচ্ছে। জানলাগুলো আবার ভীষণ শব্দ করে খুলে যাচ্ছে। এবার সত্যি আশ্চর্য হলাম। উঠে দাঁড়ালাম। বৃষ্টি অনেকক্ষণ থেমে গেছে। ক্ষীণ চাঁদের আলোয় বাইরেটা ভালো করে নজরে পড়ে না। পাশের ঘরে কি কেউ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। রাত 1:45। হঠাৎ ভেসে এলো একটা বুক ফাটা কান্নার শব্দ। তাকিয়ে দেখি বন্ধ দরজা ভেদ করে একটা কঙ্কাল এগিয়ে আসছে। কঙ্কালটা যেন 2 হাত দিয়ে নিজের মুখ ঢাকছে। কি ভয়ঙ্কর কান্না! তাড়াতাড়ি কোমর থেকে রিভলভার বের করে কয়েকটা গুলি ছুড়লাম। ধোঁয়ায় ঘরটা ভর্তি হয়ে গেল। টর্চ তুলে দেখি কঙ্কালটা আর ঘরের ভেতর নেই। 2:05। এবার আর কান্না নয়, প্রচন্ড খিলখিলে হাসি। ঠান্ডা নিঃশ্বাস যেন আমার ঘরে মনে হচ্ছে সেই জায়গাটা যেন জমে বরফ হয়ে গেল। তাড়াতাড়ি লাফিয়ে উঠলাম মেঝে থেকে। প্রচন্ড চিৎকার করে উঠলাম আমি নিজে। সেটা ভয় থেকে না ওদের ভয় দেখানোর জন্য নিজেই বুঝতে পারলাম না। হঠাৎ উপরের দিকে তাকিয়ে দেখি কঙ্কালগুলো যেন হাওয়ায় মিশে গেছে। রাত 2:30। চোখ থেকে ঘুম একেবারে পালিয়ে গেছে। ভয়ানক ভয়ানক শীত করছে আমার। মনে হচ্ছে যেন দার্জিলিং কিংবা লন্ডনে আছি। গরমকাল বলে সঙ্গে উলের কিংবা গরম জামা কিচ্ছু নেই। সবগুলো জানলা দিয়ে হু হু করে শীতের হাওয়া আসতে লাগলো। জানলাগুলো আবার বন্ধ করে দিলাম। রাত 3:10। কিচ্ছু বুঝতে পারছি না আমি জেগে আছি না ঘুমিয়ে পড়েছি। মনে হলো সাদা কঙ্কালগুলো আস্তে আস্তে পা টিপে টিপে এসে আমার গায়ের উপর একটা বরফের চাদর বিছিয়ে দিল। অনেক চেষ্টা করেও আমি গা থেকে সেই চাদর খুলে ফেলতে পারলাম না। তারপর কি কাল গুঞ্জে এলো আমার চোখে। আর সেই সঙ্গে কি প্রচন্ড শীত। ডায়েরিতে এই পর্যন্তই লেখা আছে। 4 বন্ধু ডায়েরি পড়া শেষ করে অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। ওদিকে চৌকিদার এরই মধ্যে নিচে গিয়ে 1 মগ জল নিয়ে এসেছে। সেই জল আজলা করে নিয়ে সাহেবের মুখে চোখে ছিটিয়ে দিতেই সেই সাহেব 2 চোখ মেলে তাকালো। চোখ দুটো জবা ফুলের মতো লাল। তারপরই হাহা করে হেসে উঠল সেই সাহেব। সাহেবের গায়ে এত জোর যে ওরা 4 বন্ধু মিলেও তাকে ধরে রাখতে পারছে না। একটু পরেই সাহেবের দেহটা একেবারে নেতিয়ে পড়ল। কিছুক্ষণ পর এই বাড়িরই এক বুড়ো দারোয়ান লাঠি ঠকঠক করতে করতে এসে হাজির হল। সে এই ভুতুড়ে বাড়িটার কাছেই কোথায় যেন থাকে। এই বাড়িতে লোকজনের আনাগোনা শব্দ পেয়ে আর চিৎকার শুনে দেখতে এসেছে যে আসল ব্যাপারটা কি। দারোয়ানের বয়স নাকি 108 বছর। তার কাছে সব কথা জানা গেল।
এই জমিদার পরিবারে 3 পুরুষ আগে একজন নাকি ছিল খুব অত্যাচারী, হেন অন্যায় কাজ নেই যা করতে তার হাত কাঁপত। একবার একদল দুর্ভিক্ষ পীড়িত প্রজাকে খুব সামান্য কারণে ধরে এনে খেতে না দিয়ে দিনের পর দিন শুকিয়ে রেখে মেরে ফেলে। তারপর থেকে এ বাড়িতে ভূতের উপদ্রব শুরু হয়। খেলার খবর, রাজনীতির খবর, সিনেমার নানাবিধ গল্প, অবশেষে আপনা থেকে গল্পের মোড়টা যেন ভূতের কাহিনীর দিকে এগিয়ে গেল। রক্ত যাদের গরম, জীবনটাকে যারা তুড়ি দিয়ে উড়িয়ে দিতে ভালোবাসে, তারা চট করে ভূতকে বিশ্বাস করতে চায় না। ভূতটা যেন একটা রসিকতার ব্যাপার। চায়ের মজলিসে গরম পাঁপড়ের মতোই তা মুখরোচক, না হলেও ক্ষতি নেই, কিন্তু গরম গরম পেলে অতি সহজেই সান্ধ্য মজলিসটা বেশ জমে ওঠে। এমনিভাবেই 4 জন তরুণ বন্ধু ভূতের গল্পে একেবারে মশগুল হয়ে উঠল। বাইরের দিকে ওদের তাকাবার ফুরসত ছিল না, কেননা বাইরেটা ছিল বড্ড অন্ধকার। তাকালেও চট করে কিছু চোখে পড়ে না। অনেকক্ষণ ধরে একঘেয়ে সুরে যে বৃষ্টি পড়ছিল, তাতে যে কোনো মিয়নো গল্প দিব্যি জমে ওঠে। আর এ তো ছিল সান্ধ্য মজলিসের সেরা অনুপান, ভুতুড়ে গল্প। কাজেই ছেলেরা নিজেদের মধ্যেই যেন মাকড়সার জাল বুনে একেবারে সমাধিস্থ হয়ে গিয়েছিল। এমন সময় হঠাৎ সেই ঘরে এসে ঢুকলো একটা লোক। তার সারা শরীর ঢেকে রয়েছে একটি বর্ষাতি, আর সেই বর্ষাতি থেকে ক্রমাগত জল ঝরে মাটিতে পড়ছে। 4 বন্ধু অবাক হয়ে সেই দিকে তাকালো। তাদের মনে হলো যেন ভূতের গল্পেরই কোনো একটি চরিত্র বাইরের ওই সূচিভেদ্য অন্ধকার ভেদ করে তাদের সামনে আত্মপ্রকাশ করল। ওদের বিস্ময় অবশ্য সেখানেই কেটে যায়নি, কেননা আরো ভালো করে তাকিয়ে ওরা বুঝতে পারল যে আগন্তুক তাদের গ্রামের কেউ নয়, এ একেবারে খাঁটি সাহেব। তখন ওদের বিস্ময়ের আর পরিসীমা রইল না। সাহেবটি সরাসরি তাদের সামনে চলে এলো। তারপর ওদের দিকে চোখ রেখে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, এক্সকিউজ মি, এখানে হন্টেড হাউস কোথায় আছে? বন্ধুদের মধ্যে প্রথমে রমিনী কথার উত্তর দিল, বললে, এই তো ওই গ্রামের ভেতর মাইলখানেক পথ চলে গেলে একটা বিরাট জমিদার বাড়ি আছে, বহুদিনের পুরনো বাড়ি, কেউ এখন বসবাস করে না। তারই দোতলায় একটা কামরা আছে। কেন, সেখানে যেতে চান নাকি? শৈলেশ তার মুখের কথা কেড়ে নিয়ে ফোরন কাটল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই নির্জন ঘরে যদি এক রাত কাটাতে পারো তাহলে এই ভূতের ঠিকানা ঠিক পেয়ে যাবে সাহেব। এই কথা শুনে সাহেব বিচ্ছিরি গলায় কেমন যেন হেসে উঠল। তারপর সেই সাহেব ওদের দিকে একবার বাঁকা চোখে তাকিয়ে নিজের কোমরে গুঁজে রাখা রিভলভারটা খুলে নিয়ে ডান হাতের চেটোয় ঘন ঘন নাচাতে লাগল। সাহেবের ধরন দেখে 4 বন্ধুর বড্ড অস্বস্তি বোধ করতে লাগল। কোত্থেকে এলো এই সাহেব? ওর নিয়তি কি ওকে এই জল ঝরা রাত্রে এই অজপাড়া গায়ে হাতছাড়ি দিয়ে ডেকে এনেছে নাকি? বুদ্ধু রসিকতা করে প্রশ্ন করল, সাহেব, সেই ভুতুড়ে বাড়িতে তুমি একাই যেতে পারবে, না লোক আর লণ্ঠন সঙ্গে জুটিয়ে দিতে হবে? সাহেব আরেকবার তার সে রহস্যময় হাসি হেসে উঠল। তারপর পকেট থেকে নিজের টর্চটা বের করে বাইরের মিশকালো আঁধারের উদ্দেশ্যে যেন আলোর বুলেট ছেড়ে দিল। সত্যি জোরদার টর্চ বলতে হবে। একটা গাছের মাথায় আলোটা গিয়ে পড়তে কয়েকটা বাদুড় ডানা ছটফট করে আকাশে উড়ে গেল। যেমন হঠাৎ করে সাহেব ঘরে ঢুকেছিল, ঠিক তেমনই রহস্যজনকভাবে বৃষ্টির ভেতর সে বেরিয়ে গেল। অনেক দূর পর্যন্ত তার সেই টর্চটাকে জ্বলতে আর নিভতে দেখা গেল। ঘরের ভেতর 4 জন বন্ধু নির্বাক হয়ে বসে রইল। সাহেবকে পুরো জমিদার বাড়িতে পাঠানো ঠিক হলো কিনা সেই কথাই ওরা মনে মনে ভাবতে লাগল। 4 বন্ধুর বাড়ি ফেরার কোনো তাড়া ছিল না, কেননা তারা গরমের ছুটিতে দেশে ফিরে এসেছে। রাত যত গভীরই হোক,
বাড়িতে ভাত ঢাকা থাকবে জানা কথা। ওরা কিন্তু আরো খানিকক্ষণ বসে থেকে সাহেবের জন্য অস্বস্তি বোধ করতে লাগলো। সত্যি ওই বিদেশি লোকটি যদি কোনো বিপদে পড়ে তবে তো ওরা চারজনই নিমিত্তের ভাগী হয়ে পড়বে। বাইরের নিষ্কালো অন্ধকারের দিকে তাকিয়ে আর ঝিমঝিম বৃষ্টির কথা ভেবে ওদের মন সত্যি ব্যাকুল হয়ে উঠল। মানুষটাকে একটা খেয়ালের ঝোঁকে মরণের মুখে ঠেলে দেওয়া হলো না তো। চার বন্ধুরই বাইক ছিল। ওরা নিঃশব্দে চায়ের দোকানের পয়সা চুকিয়ে দিয়ে বাইরে বেরিয়ে এলো। তারপর রওনা হলো সে পোড়ো বাড়ির উদ্দেশ্যে। বহুকাল তারা ও অঞ্চলে যায়নি। সম্প্রতি কলেজ ছুটি হতে তারা দেশে এসেছে। ওখানে পৌঁছে সবাই থমকে দাঁড়ালো। সেই পোড়ো বাড়ির সামনে এমন আগাছা আর কাঁটা গাছ গজিয়েছে যে ভেতরে ঢোকে কার সাধ্য। অনেকক্ষণ বৃথা চেষ্টা করে তারা জীর্ণপ্রায় বাড়িটাতে ঢোকবার আশা একেবারে ত্যাগ করল। ভূত ছাড়া সাপের ভয় তো আছে। এই অন্ধকার রাত্রেবেলা পোড়ো বাড়িতে ঢোকা মানে নিজের জীবনটাকে জমের হাতে স্বেচ্ছায় তুলে দেওয়া। তাদের আগে যে আর কেউ এই বাড়িতে ঢুকেছে এমন কোনো চিহ্ন তারা খুঁজে পেল না। দূর থেকে সেই অপরিচিত সাহেবকে তারা ডাকাডাকি শুরু করল। সে শব্দ ভাঙা দেয়ালে প্রতিহত হয়ে ফিরে এলো। কোনো সাড়াই মিলল না। ভেতরে কেউ আছে? শুনতে পাচ্ছেন? হ্যালো, আমরা চায়ের দোকানে সেই চার বন্ধু বাইরে অপেক্ষা করছি। হ্যালো, শুনতে পাচ্ছেন? শৈলেশ বলল, না, কাল ভোরে খবর নেওয়া ছাড়া তো আর কোন উপায় দেখতে পাচ্ছি না। জনার্দনের মাথায় একটা বুদ্ধি এলো। সে বলল, আমরা বড়জোর গ্রামের চৌকিদারটাকে খবরটা দিয়ে যেতে পারি। সে যদি রাত্রে বাড়িটার উপর একটু নজর রাখে। এই পরামর্শে সবাই বেশ খুশি হল। যাওয়ার পথে চৌকিদারের কাছে খবরটা পৌঁছে দিয়ে তারা যে যার বাড়ি চলে গেল। তখন বৃষ্টি একটু ধরেছে বটে, তবে পথের দুপাশে বড় বড় গাছ থেকে টুপটাপ করে জলের ফোঁটা ঝরে পড়ছে। রাত্রিরের খাওয়া দাওয়ার পাট চুকিয়ে চার বন্ধু একটা বাড়িতে এসে মিলিত হল। সেটা শৈলেশদের বাড়ি। ওদের বৈঠকখানা ঘরটা খালি পড়ে থাকে। চার বন্ধু ঠিক করলো সেই ঘরেই রাত্রিটা কাটিয়ে দেবে। কেন যেন ওদের মনের কোণে বৃশ্চিক দংশন হতে লাগলো যে সাহেবের যদি কোনো অনিষ্ট হয় তবে আইনের চোখে না হোক পরোক্ষভাবে ওরাই কিন্তু দায়ী থাকবে। জনার্দন মন্তব্য করল, এসো, আমরা একটা রাত জেগেই কাটাই। কি জানি যদি কোনো খারাপ খবর থাকে তবে চৌকিদার এসে আমাদের ডেকে তুলবেই। রাত জাগা ঠিক হল না। গল্প করতে করতে কখন যে ওরা ঘুমিয়ে পড়েছে সে কথা নিজেরাই জানতে পারেনি। আচমকা সকলের ঘুম ভেঙে গেল প্রায় শেষ রাত্রিরে চৌকিদারের হাঁক ডাকে। চার বন্ধুর কথা মতো চৌকিদার ওই বাড়িটার ওপর নজর রাখছিল। তার শেষ টহলের সময় ওই বাড়ির ভেতর থেকে নাকি একটা বিচ্ছিরি খিলখিলে হাসি শুনে সে থমকে দাঁড়ায়। তারপর সে ক্রমাগত রাম রাম চিৎকার করতে থাকে। একা সে বাড়িতে ঢোকবার সাহস চৌকিদারের ছিল না, তাই সে কলেজের বাবুদের ডাকতে এসেছে। চৌকিদারের সঙ্গে ওরা গিয়ে যখন জমিদারের ভাঙা বাড়িতে হাজির হল তখন পূব আকাশটা প্রায় ফর্সা হয়ে এসেছে। চৌকিদার লাঠি দিয়ে আগাছা সরিয়ে ওদের পথ করে দিল। ওরা সবাই তার পিছন পিছন এগিয়ে চলল। মানুষের সাড়া পেয়ে একটা শেয়ালের বাচ্চা একবার মুখ বাড়িয়ে একেবারে দিয়ে ছুট। একতলা জায়গায় জায়গায় বেশ ভেঙে গেছে। দোতলায় উঠবার সিঁড়িটা খুঁজে নিয়ে ওরা যেই ওপরের দিকে রওনা হয়েছে অমনি একদল চামচিকে সবাইকার মাথার ওপর চক্কর দিয়ে ঘুরতে লাগল। কিন্তু ওরা সেসব কিছুই ভ্রুক্ষেপ করল না। হাজির হলো গিয়ে সোজা দোতলার বিরাট বারান্দায়। সামনের একটা ঘর থেকে কেমন যেন গো গো শব্দ শোনা যাচ্ছে। দরজাটা ধাক্কা মেরে খুলে ফেলে সবাই একসঙ্গে ঢুকে পড়ল সেই ঘরে। কি আশ্চর্য ব্যাপার! হ্যাঁ, সেই সাহেবটাই তো। লোকটা জেদ আছে বলতে হবে। এই ভাঙা জঞ্জালে ভর্তি জনমানবহীন বাড়িতে ঢুকতে ওর এতটুকু ভয় করেনি। কিন্তু সাহেবটা যে অজ্ঞান হয়ে পড়ে আছে আর তারই মুখ থেকে ওই রকম একটা গো গো শব্দ বেরোচ্ছে। শৈলেশ বলল, কি আশ্চর্য, টর্চটা জেলে সাহেব জন্য কি লিখছিল? বুদ্ধু নিচু হয়ে বসে পড়ে মন্তব্য করল, হ্যাঁ,
ডায়েরি দেখছি যে। আরে এই অন্ধকারে সাহেব ডায়েরি লিখছিল। জনার্দন বলল, তার চোখ ব্যাপার, ডায়েরিটা তাহলে পড়ে দেখতে হয়। 12:15। অনেক কষ্টে উপরে উঠে এসেছে। ভয়ের কিচ্ছু নেই। শেয়াল আর চামচিকে রাস্তা না হয়েছে বাড়িটা। প্রতিজ্ঞা করেছি রাতটা এই ঘরেই কাটাবো। বর্ষাতিটা খুলে ভালো করে মেঝেতে পেতে দিলাম। বেশ শীত করছে যেন। ঘরের দরজাগুলো এবং জানলাগুলো বন্ধ করে দিলাম। টর্চটা জ্বালানোই থাকলো। 1:20। হয়তো একটু ঘুমিয়ে এসেছিল। হঠাৎ কিসের শব্দে চোখ মেলে তাকালাম। কি আশ্চর্য, ঘরের জানলাগুলো দরম দরম করে খুলে যাচ্ছে। জানলাগুলো আবার ভীষণ শব্দ করে খুলে যাচ্ছে। এবার সত্যি আশ্চর্য হলাম। উঠে দাঁড়ালাম। বৃষ্টি অনেকক্ষণ থেমে গেছে। ক্ষীণ চাঁদের আলোয় বাইরেটা ভালো করে নজরে পড়ে না। পাশের ঘরে কি কেউ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। রাত 1:45। হঠাৎ ভেসে এলো একটা বুক ফাটা কান্নার শব্দ। তাকিয়ে দেখি বন্ধ দরজা ভেদ করে একটা কঙ্কাল এগিয়ে আসছে। কঙ্কালটা যেন 2 হাত দিয়ে নিজের মুখ ঢাকছে। কি ভয়ঙ্কর কান্না! তাড়াতাড়ি কোমর থেকে রিভলভার বের করে কয়েকটা গুলি ছুড়লাম। ধোঁয়ায় ঘরটা ভর্তি হয়ে গেল। টর্চ তুলে দেখি কঙ্কালটা আর ঘরের ভেতর নেই। 2:05। এবার আর কান্না নয়, প্রচন্ড খিলখিলে হাসি। ঠান্ডা নিঃশ্বাস যেন আমার ঘরে মনে হচ্ছে সেই জায়গাটা যেন জমে বরফ হয়ে গেল। তাড়াতাড়ি লাফিয়ে উঠলাম মেঝে থেকে। প্রচন্ড চিৎকার করে উঠলাম আমি নিজে। সেটা ভয় থেকে না ওদের ভয় দেখানোর জন্য নিজেই বুঝতে পারলাম না। হঠাৎ উপরের দিকে তাকিয়ে দেখি কঙ্কালগুলো যেন হাওয়ায় মিশে গেছে। রাত 2:30। চোখ থেকে ঘুম একেবারে পালিয়ে গেছে। ভয়ানক ভয়ানক শীত করছে আমার। মনে হচ্ছে যেন দার্জিলিং কিংবা লন্ডনে আছি। গরমকাল বলে সঙ্গে উলের কিংবা গরম জামা কিচ্ছু নেই। সবগুলো জানলা দিয়ে হু হু করে শীতের হাওয়া আসতে লাগলো। জানলাগুলো আবার বন্ধ করে দিলাম। রাত 3:10। কিচ্ছু বুঝতে পারছি না আমি জেগে আছি না ঘুমিয়ে পড়েছি। মনে হলো সাদা কঙ্কালগুলো আস্তে আস্তে পা টিপে টিপে এসে আমার গায়ের উপর একটা বরফের চাদর বিছিয়ে দিল। অনেক চেষ্টা করেও আমি গা থেকে সেই চাদর খুলে ফেলতে পারলাম না। তারপর কি কাল গুঞ্জে এলো আমার চোখে। আর সেই সঙ্গে কি প্রচন্ড শীত। ডায়েরিতে এই পর্যন্তই লেখা আছে। 4 বন্ধু ডায়েরি পড়া শেষ করে অবাক হয়ে
একে অপরের দিকে তাকিয়ে রইল। ওদিকে চৌকিদার এরই মধ্যে নিচে গিয়ে এক মগ জল নিয়ে এসেছে। সেই জল আজলা করে নিয়ে সাহেবের মুখে চোখে ছিটিয়ে দিতেই সেই সাহেব দু চোখ মেলে তাকালো। চোখ দুটো জবা ফুলের মতো লাল। তারপরই হাহা করে হেসে উঠল সেই সাহেব। সাহেবের গায়ে এত জোর যে ওরা চার বন্ধু মিলেও তাকে ধরে রাখতে পারছে না। একটু পরেই সাহেবের দেহটা একেবারে নেতিয়ে পড়ল। কিছুক্ষণ পর এই বাড়িরই এক বুড়ো দারোয়ান লাঠি ঠকঠক করতে করতে এসে হাজির হল। সে এই ভুতুড়ে বাড়িটার কাছেই কোথায় যেন থাকে। এই বাড়িতে লোকজনের আনাগোনা শব্দ পেয়ে আর চিৎকার শুনে দেখতে এসেছে যে আসল ব্যাপারটা কি।